ওকে ফাইন, তোমরা চাও তো আমি বিয়ে করি, সমস্যা নেই। আমি তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করব। তারপরও তুমি এমন কথা বলো না মা। তাহলে আগামীকাল আকদ করিয়ে রাখবো, তারপর ধীরে সুস্থে বিয়েটা হবে, কি বলিস তুই? তুমি এটা ঠিক করোনি রিমা। তাহলে আর কি করতাম? তোমার ছেলে তো কিছুতেই রাজি হচ্ছিল না। আমার একটা বইয়ের প্রয়োজন যে এই বাড়ি মাতিয়ে রাখবে। আমারও একটা ভাবির প্রয়োজন, যে হবে আমার বান্ধবী, যার সাথে সারাদিন গল্প করব। বউ ঘুরতে যাব, ভাইয়া বকা দিলে ভাবি সামলে নিবে। এবার ঘুমাতে যায় শ্যাম, আগামীকাল ভোরে উঠতে হবে। এরপর সব কিছু রেডি করতে হবে, কাজী সাহেবকে বলতে হবে। পাত্রপক্ষের সামনে বসা নিজেরই ভার্সিটির প্রফেসর ইভান রেজা চৌধুরীকে দেখে চমকে উঠল অধরা। তখনই তোফায়েল আহমেদ বলে উঠলেন, এই যে চলে এসেছে আমার আম্মুটা। ইভানে ইচ্ছে না থাকা সত্ত্বেও একবার তাকালো সিঁড়ি পেয়ে নেমে আসা অনাকাঙ্ক্ষিত পাত্রীর দিকে। নিয়মিত পরিহাসে চোখাচোখি হয়ে গেল ইভান অধরার। কিন্তু অধরাকে দেখার পরও ইভান এত স্বাভাবিক হয়ে বসে আছে কেন, এটাই অধরা বুঝতে পারছে না। এগিয়ে এলো অধরা, তখনই রিমা বলে উঠলেন, আজকে যেহেতু আকদ হয়ে যাবে, তাই ওই ইভানের কাছেই বসু। এটা আপনাদের কি সমস্যা আছে বিয়ান সাহেবা? না না, সমস্যা হবে কেন? ইভেনেরই তো হবু স্ত্রীও। একটু পর আকত হয়ে গেলে আমার মেয়েটার উপর সব থেকে বেশি অধিকার তো ইভেনেরই থাকবে। অধরা সবাইকে সালাম করল। অতপর মেহরিমা অধরাকে ইভানের পাশে বসিয়ে দিলেন। অধরা কাঁপছে এই মুহূর্তে ইভানকে এখানে দেখে। ও ভাবতেও পারছে না ভার্সিটির সবচেয়ে রাগী টিচারের সাথে বিয়ে হতে চলেছে। রিমা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? জি, হৃদিতা হোসেন অধরা। তখনই নাহিদ চৌধুরী জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা অধরা, তুমি কি বই পড়তে ভালোবাসো? জি। তাহলে তো হয়ে গেল, তোমাদের বিয়ের পর সবাই একসাথে বই পড়াবো, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, জমে যাবে একদম। কি বলো তুমি? নাহিদ চৌধুরীর কথা শুনে সবাই হেসে উঠল। তারপর সামাজিক কিছু রিচুয়াল পালন করা হলো। রিমা একটা আংটি ইভানের হাতে দিয়ে বললেন, এটা বৌমার হাতে পরিয়ে দিই। ইভান ভদ্র ছেলের মতো আংটিটা হাতে নিল। মেহরিমা এবং তোফায়েল দুজনেই অধরাকে সাহস দিচ্ছেন। অধরা, বাম হাত এগিয়ে দে। বাবা ইভান, তুমি ওর বা হাতের অনামিকা আঙ্গুলে আংটিটা পরাবে। এই প্রথমবার ইভানের স্পর্শ পেল অধরা। হবু স্বামীর সামান্যতম স্পর্শে কেঁপে উঠল অধরা। হাত ধরে থাকা অবস্থায় ইভান সেটা বুঝতে পারল। তারপর আলতো হাতে অধরার অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিল। অতঃপর একবার তাকালো অধরার দিকে। পুনরায় দুজনের চোখ মিলিত হলো একই লগ্নে। তোফায়েল মেহরিমার হাতে একটা আংটির বক্স দিলেন। অধরা, এবার তুই ঠিক একইভাবে ইভেনের হাতে আংটি পরিয়ে দে। আরে দাঁড়াও দাঁড়াও, ফটোগ্রাফার ভাই সুন্দর করে ছবি তুলো। ভাবি যে ভাইয়ার হাতে আংটি পরিয়ে দিচ্ছে, এটা যেন খুব সুন্দর দেখায়। এশার এমন কথা শুনে সবাই হেসে উঠল। কাপা কাপা হাতে ভার্সিটির সবচেয়ে রাগী শিক্ষকের হাতে আংটি পরিয়ে দিল অধরা। আর সেই রাগী শিক্ষকও নীরব দৃষ্টিতে মেনে নিলেন সব। তারপর আকদ সমাপ্ত হলো। এশার কারণে সামনে কিছু ফটোশ্যুট করতে হয়েছে ইভান এবং অধরাকে। এত সময় এশা অধরার সাথে অনেক গল্প করেছে। অধরা মনে মনে ভাবছিল এই ভাইয়ের এরকম বোন হলোটা কি করে। একটু সময়ে অধরাকে আপন করে নিয়েছে এশা। এত সময়ে এশা মোটামুটি ইভানের সব বর্ণনা দিয়েছে অধরাকে। অধরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, মনে মনে ভাবছে ওর ভবিষ্যৎ খুব কষ্টে কাটবে। খাওয়া দাওয়া পর্ব চুকি বাসার উদ্দেশ্যে রওনা হলো বরপক্ষ। ভাবছেন তো এতক্ষণে কি থেকে কি হয়ে গেল? তাহলে দেখা যাক এত কিছু কিভাবে হয়ে গেল। মেহরিমা, একটা কথা তোমাকে বলার ছিল, কিন্তু কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। কি বলবে বলো, এত ভাবাভাবির কি আছে? তুমি তো জানো প্রায়ই অধরার জন্য বিয়ের সম্বন্ধ আসতো। এভাবে আসতে থাকলে কতদিন আমরা এড়িয়ে যেতে পারবো? কিছুটা চিন্তিত হয়ে বলেন মেহরিমা বেগম। এই তো ঠিকই বলছো, কিন্তু কি করব, এই মুহূর্তে আমরা তো চাই না অধরার বিয়ে হোক। মেয়েটা আমার এখনো অনেক ছোট, পড়ালেখা ব্যতীত অন্য কোনো কিছুতে ইন্টারেস্ট নেই ওর। স্বামীর বাড়ি গিয়ে এমন করলে তো হবে না। এজন্যই আমি ভাবছি ওর বিয়ের কথা। আমার কাছে এমন একজন পাত্র আছে যে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। ওর সাথে বিয়ে হলে তো সমস্যা নেই, আমাদের নিজের ইচ্ছে মতোই পড়তে পারলো। হ্যাঁ ঠিক বলছো তুমি,
কিন্তু অধরা কি এই মুহূর্তে রাজি হবে? তাছাড়া এই ছেলে কে? আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর ছিলেন, নাহিদ চৌধুরী। মনে করো, আমি একদিন বলেছিলাম ওনার কথা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওনার একমাত্র ছেলে ইভান রেজা চৌধুরী দেশের বাহির থেকে স্টাডি কমপ্লিট করে এসেছে, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জব করছে। কি বলো, তাহলে ও ওই ছেলে অধরার শিক্ষক? হ্যাঁ, কিন্তু তাতে তো সমস্যা নেই। ছেলে ভালো জব করে, দেখতেও মাশাআল্লাহ। অধরার সম্পর্কেও জানে, অধরাও জানে ইভানের সম্পর্কে। অধরাকে ওর স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ছেলে কি তার ছাত্রীকে বিয়ে করতে রাজি হবে পরে যদি সমস্যা হয়? এছাড়া একজন শিক্ষকের বয়স তার ছাত্রীর থেকে অনেক বেশি হবে, তাই বয়স্ক একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা তুমি ভাবলে কি করে? আরে তুমি সব কিছু রেখে বয়স নিয়ে কেন পড়ছ? ছেলে ভালো, হাজারে একটা ছেলে, দেখতেও সুন্দর, অধরার সাথে ভালো মানাবে। আর বলেছ বয়সের কথা, অধরার থেকে বয়সে মাত্র 11 বছরের বড় ইভান, যেখানে তোমার আমার বয়সের পার্থক্য 13 বছর। এইসব বাদ দাও আর অধরার সাথে কথা বলো। আগামীকালকেই ওরা আসবে অধরাকে দেখতে। সব কিছু তাড়াতাড়ি ঠিকঠাক করতে হবে। এসব কি বলছো তুমি? আগামীকালকে আসবে কেন? কদিন পরে আসুক। আর অধরা আমার একমাত্র মেয়ে, তাড়াতাড়ি বিয়ে কেন দিব? ধীরে সুস্থে বিয়ের আয়োজন করব আমি, অনেক বড় করে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই। এত তাড়াহুড়া করে আমিও আমার মেয়েকে বিয়ে দিব না। আগামীকাল ওরা আসবে অধরাকে দেখতে এবং সাথে আকত করিয়ে রাখবে। আগামীকাল সকালে তুমি অধরাকে নিয়ে মার্কেটে যাবে প্রয়োজনীয় সব কিছু কিনতে। আর এই মুহূর্তে অধরাকে ইভানের সম্পর্কে বলার প্রয়োজন নেই, শুধু বলবে দেখতে আসবে এবং আকতের কথা বুঝতেই পারছো। হ্যাঁ চলো অধরা রুমে যাই। অধরা মন দিয়ে একটা টপিক বোঝার চেষ্টা করছিল এমন সময় আম্মু আসবো? এ কি পাপা আম্মু, তোমরা এত রাতে আমার রুমে? তোমরা কবে এত রাত পর্যন্ত জেগে থাকা শুরু করলে? সব বলছি, আগে এখানে এসে বস, তোর সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এত রাতে কি কথা পাপা? এখন যাও ঘুমাও গিয়ে, আগামীকাল বলবে যা বলার। তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? আগামীকাল কি ডিউটি নেই? না, আগামীকাল ডিউটি নেই। তাহলে চলো না পাপা, আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না তো। না অধরা, আগামীকাল আমরা কোথাও যাব না। কিন্তু কেন আম্মু? পাপার আগামীকাল ছুটি আছে, অন্য সময় তো পাপা ছুটি পাবে না। পাপা তুমি একটু বোঝাও না আম্মুকে। অধরা, আগামীকাল আমাদের বাসায় কিছু গেস্ট আসবে। কারা আসবে? আগামীকাল তোকে দেখতে আসবে অধরা। কি বলছো এসব? হ্যাঁ আম্মু, আগামীকাল তোকে দেখতে আসবে। আমার এবং তোর আম্মুর খুব পছন্দের ছেলে। আগামীকাল ওরা তোকে আকত করিয়ে দিবে। ছেলে দেখার পর যদি তোর পছন্দ না হয় তাহলে তুই সরাসরি বলে দিবি আমাকে, তোকে জোর করব না। কিন্তু পাপা হুট করে কেন এইসব? আমিও জানতাম না রে মা, ছেলের বাবা খুব রিকোয়েস্ট করেছিল, তাই রাজি না হয়ে পারছিলাম না। তুই কি চাস বাবার সবার সামনে মাথা কাটা যাক? না না পাপা, আমি কেন এমন চাইবো? তাহলে মা তুই রাজি হয়ে যা, আমরা তো তোর ভালো চাই, তাই না বল? অধরা পেছন ফিরে তাকালো। অধরা এই মুহূর্তে কি বলবে বুঝতে পারছে না। এই একদিকে ওর ক্যারিয়ারের কথা ভাবছে, অন্যদিকে ভাবছে মা বাবার কথা। একটু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেল অধরা, অতঃপর হাসি মুখে বলে উঠল, তোমরা নিশ্চয়ই আমার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছো। তোমার আমার জীবন নিয়ে যে সিদ্ধান্ত নাও না কেন সেটাই আমি মাথা পেতে নেব। এত ভাবতে হবে না এতে তোমাদের। আমার আম্মুটা, আমরা তো তোর ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করিস না মা, তোর লেখাপড়া এখানের মতোই চলবে। আর আগামীকাল সকালে তোর মায়ের সাথে শপিংয়ে যাবি আকতের। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আগামীকাল কিন্তু ভোরে উঠতে হবে। ঠিক আছে পাপা, তোমরাও গিয়ে শুয়ে পড়ো। গভীর রাত, এই প্রথমবারের মতো ইভানের মনে কোনো কিছু হারানোর আশঙ্কা জেগেছে। বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, তীক্ষ্ণ নজরে দেখছে মেঘের খেলাধুলা। অনেকবার মনকে বলেছে এই অনুভূতি মিথ্যা, কিন্তু মন পাল্টা বকেছে এই অনুভূতি সত্য। মনের সাথে যুদ্ধ করে যাচ্ছে ইভান। পার্টি দেখতে যাওয়ার মতো কোনো ইচ্ছে নেই ওর, কিন্তু বারবার রিমার বলা কথাটা ভেসে উঠছে মনের গহীনে। আচ্ছা, আমার মনের সেই সুপ্ত বাসনা কি তাহলে মিথ্যে হতে চলেছে? তাহলে কি দেশে ফিরে আমি ভুল করলাম? বয়স হলে কি বিয়ে করতে হয়? আচ্ছা, বিয়ে না করলে কি হয়?
না আমার বিয়েটা করার প্রয়োজন। মেয়েটা এখনো ছোট, আমি শুধু ওর ভবিষ্যৎ কেন নষ্ট করব? হয়তো আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেও, নয়তো কাউকে ভালোবাসে, কদিন পর সুখে শান্তিতে সংসার করবে। আমি শুধু শুধু ওকে নিয়ে ভাবছি। মা বাবা নিশ্চয়ই সন্তানের ভালোর জন্য আমার সিদ্ধান্ত নেন। ইভান আর কিছু ভাবতে পারছে না, মাথায় প্রচুর পেন হচ্ছে ওর। এলোমেলো পায়ে হেঁটে গেল মেহেরি এলোমেলো পায়ে হেঁটে গেল আলমারির কাছে, ফার্স্ট এইড বক্স থেকে পেন কিলার বের করে গেল। অতঃপর অফিসের ড্রেস পরা অবস্থায় ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। এখন রুমে লাইট জ্বলছে, পায়ের জুতাটাও খুলেনি। পরের দিন সকালবেলা। ইভান, শুনতে পাচ্ছিস? এই ইভান। ভাইয়া, তোমার কি মনে নেই আজকে আমরা ভাবিকে দেখতে যাব? উঠছো না কেন? তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে। এই ভাইয়া, শুনতে পাচ্ছ না? ইভান ধীরে ধীরে চোখ খুলো। কি হয়েছে রে? এত চেঁচামেচি কেন করছিস? চেঁচামেচি করছি মানে? ভাইয়া, আজকে আমরা ভাবিকে দেখতে যাব। এটা কি ভুলে গেছো তুমি? তুমি নিজেই তো গতকাল রাতে মাকে বললে তুমি বিয়েতে রাজি, তাহলে এখন এমন করছো কেন? আস্তে আস্তে গতকাল রাতের সব ঘটনা মনে পড়ল ইভানের। স্তব্ধ হয়ে খাটে বসে আছে ইভান, ওর কানে ভাসছে রিমার বলা কথাটা, হয়তো তুই এই বিয়ে করবি, নয়তো আমার মরামুখ দেখবি। পুনরায় থমকে গেল ইভান। ওর মাকে প্রচণ্ড রকমের ভালোবাসে, সেই মা যদি এমন কথা বলে তাহলে সহ্য করা যায় না। নিজের শরীরের দিকে ভালো করে তাকালো, দেখতে পেল গতকালকে শার্ট প্যান্ট পরা অবস্থায় আছে। মাইগ্রেনের ব্যথা কমলেও এখনও মাথা ভার করে আছে। ইভানের মুখ দিয়ে এখনও কোনো শব্দ বের হয়নি। পুনরায় শোনা গেল এশার ডাক। ভাইয়া, তুমি কি এখনো ঘুমোচ্ছ? এই ভাইয়া, উঠছো না কেন? শুনতে পাচ্ছ না? তো যা এসা, আমি রেডি হয়ে আসছি। সবাইকে বল প্রস্তুত থাকতে। ঠিক আছে ভাইয়া, আমরা সবাই মোটামুটি তৈরি, তুমি তাড়াতাড়ি এসো। প্রায় 15 মিনিট ধরে সবাই নিচে অপেক্ষা করছে ইভানের জন্য। নাহিদ চৌধুরী হঠাৎ বলে উঠলেন, ওই তো ইভান আসছে। ইভান মাথা নিচু করে ধীর পায়ে নেমে আসছে নিচের দিকে। কিরে ইভান, তোকে গতকাল বলার পরেও এত দেরি করলি কেন? কিছু কাজ ছিল মা, তাই ঘুমোতে দেরি হয়ে গেছে। তোমরা ডাকছিলে, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও। তুই নাস্তা করে নে, তারপরেই আমরা বের হব। আমি এখন কিছু খাবো না মা, তোমরা চলো। আরে না, খেতে কোথাও যেতে চাই না। বেশি না খেলে একটু খাবি, চল। বলে রিমা জোর করে ইভানকে খাইয়ে দিলেন। অতঃপর সবাই বেরিয়ে পড়ল গন্তব্য স্থলের দিকে। যথাসময়ে পাত্রীর বাড়িতে উপস্থিত হলো ইভানদের পরিবার, সাথে রয়েছে ইভানও। যত সম্ভব সবার সাথে কৌশল বিনিময় করে ওরা এগিয়ে গিয়ে বসলো। মেহেরিমা বিভিন্ন ধরনের নাস্তার প্লেট সাজিয়ে দিলেন মেহমানদের সামনে। ইভানের এসবের প্রতি কোনো মনোযোগ নেই। কেউ কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ জি বলছে। হঠাৎ করে নাহিদ চৌধুরী বলে উঠলেন, তাহলে এবার আমাদের হবু বৌমাকে আনুন, আর যে তর সইছে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি বলি মেহেরিমাকে। ইভানের এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। হঠাৎ ইভানের চোখে পড়ে সিঁড়ির দিকে। প্রথমে ভেবেছিল ওর হয়তো ভ্রম হচ্ছে, কিন্তু পরক্ষণেই যখন গভীরভাবে তাকালো তখনও আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। সেই শ্যামবতী নেমে আসছে একটা নীল জামদানি শাড়ি পরে, মাথায় ঘোমটা। সে নীল শাড়ি পরিহিতা রমণীকে নিয়ে আসছে তার মা। ইভান একবারের জন্য দৃষ্টি সরেনি ওই রমণীর দিক থেকে। ইতিমধ্যেই হঠাৎ করে ওই রমণী তাকালো ইভানের দিকে। সেই সুযোগে ওদের চোখাচোখি হয়ে গেল। অতঃপর সেই নীল জামদানি পরিহিতা শ্যামবতীকে তারই কাছে বসানো হলো। পরের ঘটনা তো আপনারা সবাই জানেন। এবার ফিরে আসা যাক গল্পে। কিরে এইরকম চুপ করে আছিস কেন? বৌমা কে, কি তোর পছন্দ হলো না? তোমাদের পছন্দ আমার পছন্দ। মা, বাসে গিয়ে বাকি কথা বলে। ভাইয়া, তুমি কথা বলো না, শুধু শুনতেই থাকো। ভাবি অনেক ভালো, বুঝলা? আমার সাথে মন খুলে কথা বলেছে। ভাবি ওর একটা বান্ধবীর কথা বলেছে। সেই আপুটা নাকি ভার্সিটির একজন টিচারের উপর ক্রাশ খেয়েছে, কিন্তু সেই টিচার আর তাকে পাত্তাই দিল না। আর বলেছে ওই শিক্ষাটা নাকি কিছুদিন আগে ভার্সিটিতে জয়েন করেছে। ইভান কেসে উঠল। এশার বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে অধরা ইভানের কথাই বলেছে। এ কি ভাইয়া, কি হলো তোমার? হঠাৎ এভাবে কাশছো কেন? এই যে পানি নাও।
ইভান একটু পানি খেলো, অতঃপর বড় করে নিঃশ্বাস ছাড়লো। আচ্ছা ভাইয়া, কি? ভাবি তো তোমার ভার্সিটিতেই পড়ে। তুমি কি আগে কখনো ভাবিকে দেখোনি, অথবা ভাবি কখনো তোমাকে দেখেনি? ও আমার ভার্সিটিতে পড়ে? হ্যাঁ, তুমি জানো না বুঝি? যদি আমি জানতাম তাহলে কি তোকে জিজ্ঞেস করতাম? স্টুপিডের মতো কথা বলছিস কেন? ভার্সিটিতে হাজার হাজার স্টুডেন্ট আছে, সবার মধ্যে থেকে আমি ওরা চিনব কিভাবে? আচ্ছা ঠিক আছে, শুধু শুধু রেগে যাচ্ছ কেন? আহা ঈশা, তোরা ঝগড়া করিস কেন? এত শুকর একটা দিনে তোরা ঝগড়া লাগিয়ে দিয়েছিস। বাসায় যাওয়ার পর সব কিছু নিয়ে আলোচনা করা হবে। আপাতত নীরব থাকে। কি হয়েছে অধরা, চুপ করে আছিস কেন? আম্মু, তোমরা কি জেনে শুনে আমার বিয়ে ঠিক করেছিলে? আমি পর্যন্ত খবর নিতে তারপর সব কিছু ঠিকঠাক করেছি মা, কিন্তু তুই হঠাৎ এই কথা বলছিস? হ্যাঁ অধরা, ছেলে তো দেখতে ভালোই, কথাবার্তাও স্পষ্ট এবং সুন্দর। আম্মু, সমস্যা এইসবে না, সমস্যা অন্য জায়গায়। উনি আমার ভার্সিটির টিচার। একজন টিচারের সাথে কিভাবে বিয়ে হবে আর কিভাবে থাকবো আমি? পাপা, তুমি ভালো করে খবর নাওনি কেন? টিচার মানে? অধরার পাপা, তুমি ভালো করে খবর নাওনি? নিয়েছি। তাহলে এমনটা কিভাবে হলো? আমি জেনে শুনেই সব কিছু ঠিক করেছি, কারণ আমি জানি ইভান আমার মেয়েকে ভালো রাখতে পারবে। বাবা, তুমি বুঝতে পারছো না, উনি আমার টিচার। তাছাড়া উনি অনেক রাগী, সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে, মুখের মধ্যে কখনো হাসিই দেখতে পাইনি। সেখানে আমি ওনার সাথে কিভাবে সারা জীবন থাকবো? একবার তো বোঝার চেষ্টা করো। বিয়ের পর ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে মা, তুই এত চিন্তা করিস না। বাইরে থেকে মানুষকে যেমন দেখায়, ভেতরে সেই মানুষের ভিন্ন রূপ থাকে। ইভান উচ্চশিক্ষিত, স্বনির্ভরশীল, মেয়েদের সম্মান করে, জব করে, আত্মকেন্দ্রিক। তোর লেখাপড়ায় কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। তাছাড়া ওদের পরিবারের সবাই অনেক ভালো, ব্যক্তিত্ববান। সব দিক বিবেচনা করে তারপরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ অধরা, দেখেছিস সবাই কিভাবে একটু সময় মিশে গেল আমাদের সাথে। ইভানের বোনকে দেখেছিস, তোকে কত আপন করে নিয়েছে। আর ইভানের মা কত অমায়িক ব্যবহার তার। চিন্তা করিস না মা, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। ইভান বসে আছে ল্যাপটপের সামনে, সামনে জল করছে শ্যামবতী নারীর এক অপরূপ ছবি। ইভান সেই নারীর ছবির দিকে মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। ওহে নারী, কেন তুমি এই বিষাক্ত জীবনে পদার্পণ করলে? কি হেতু তার? ক্লাসের ফার্স্ট গার্ল, সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে সে। এখন ইভান রেজা চৌধুরীর বউ। বিষয়টা কেমন যেন শিহরণজনিত। তখনই কেউ দরজাতে ধাক্কা দিল। কে? ইভান, আমি। এত রাতে এখানে কি মা? দরজাটা খোলা গে। ওয়েট, খুলছে। এতক্ষণ লাগে দরজা খুলতে? আমি কাজ করছিলাম মা, কিন্তু তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? এক্ষুনি ঘুমাবো, তোকে এই নাম্বারটাও দিতে এসেছি। কার নাম্বার? কার আবার? বোমার এশা দিয়েছে। আমি বোমার ফোন নাম্বার আনার কথা ভুলে গিয়েছিলাম, ভাগ্যিস এশার মনে ছিল। তোমার মেয়ের তো এসবের প্রতি ইন্টারেস্ট, পড়ালেখায় মন নাই, তার জন্য এমন হয়ে যাচ্ছে এসা। মেয়েকে সামলাও, নয়তো পরবর্তীতে বিপদ হবে। একটা অশিক্ষিত মূর্খ তৈরি হবে। আচ্ছা এসব বাদ দে, এখন আমি নাম্বারটা রাখলাম, বোমার সাথে কথা বলিস। আমি গেলাম, কেমন? তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো, রাত প্রচুর হয়েছে। এত রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে। নাম্বারটা ফোনের মধ্যে তুলে ডায়াল করছে বারবারই, কিন্তু প্রতিবারই কোনো এক অদৃশ্য কারণে হাত থেকে যাচ্ছে, ডিলিট করে দিচ্ছে, পুনরায় আবারও তুলছে। শেষ পর্যন্ত কল করতে সক্ষম হলো ইভান। দুইবার রিং হওয়ার পর ওপাশ থেকে রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। রাত বাজে 2:30, এখনো জেগে আছো যে? এত রাত পর্যন্ত জেগে থেকে কি কাজ তোমার? কে আপনি? আর এত রাতে কেন ফোন করেছেন? ভালো কথা ফোন করেছেন, কিন্তু আমাকে শাসানোর রাইট আপনাকে কে দিয়েছে? সামনাসামনি মুরগির বাচ্চা আর ফোনে বাঘের বাচ্চা। শোনো মেয়ে, এই পৃথিবীতে তোমার উপর যে ব্যক্তির অধিকার সবচেয়ে বেশি, সে ব্যক্তি হচ্ছে আমি। আর রইল তোমাকে শাসনের রাইট কে দিয়েছে, তাহলে শুনে রাখো, এই অধিকারটা তোমার মা বাবা এবং তুমি নিজে দিয়েছ। অস্বীকার করতে পারবে? ইভান স্যার, আপনি আপনি এত রাতে? হ্যাঁ, এত রাতে ফোন না করলে তো জানতেই পারতাম না তুমি এখনো জেগে আছো। এত রাত তুমি কেন জেগে আছো? এমনিতেই অধরা ইভানকে ভয় পায়, তারপর এত রাতে ধমকে অধরা পাথর হয়ে গেছে। অধরা, অ্যান্সার মি, এত রাত পর্যন্ত তুমি কেন জেগে আছো? পড়ছিলাম স্যার। মিথ্যে কেন বলবো স্যার?
সত্যি বলছি। কিন্তু স্যার আপনি এত রাতে কেন ফোন করেছেন? কোনো প্রয়োজন আছে? আবারও মনে করিয়ে দিই, এই পৃথিবীতে তোমার উপর সবচেয়ে বেশি অধিকার ইভান রেজা চৌধুরী রয়েছে। কি বলেছে বুঝতে পেরেছ? জি স্যার। রাতের খাবার খেয়েছ? জি, আপনি খেয়েছেন? হুম। অতঃপর দুজনেই চুপ হয়ে গেল। অধরা তখনও ভয় পাচ্ছিল। দুপাশ থেকে ভেসে আসলো নিঃশ্বাসের তীব্র শব্দ। নীরবতা ভেঙে ইভান বলল, অধরা? জি বলুন। না কিছু না, থাক, অনেক রাত হয়েছে, ঘুমাও তুমি এখন। ঠিক আছে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি, টেক কেয়ার। অধরা চল ক্লাসে। তুই যে আমি ক্লাস করবো না বললাম তো, তাহলে বারবার কেন একই কথা বলছিস? আরে এখন ইভান স্যারের ক্লাস, আর তুই বলছিস ক্লাসে যাবি না? শুধু আর মাত্র 5 মিনিট বাকি। বলার আগেই অধরা দৌড়ে ক্লাসের দিকে চলে গেল। ঈশানী হতভম্ব হয়ে গেছে। অধরা মাত্র বলেছিল ক্লাস করবে না, আর এখন তাকে না নিয়েই ভো করে দৌড় দিল। ঈশানী কপাল চাপড়াতে চাপড়াতে ক্লাসের দিকে এগিয়ে গেল। এই যে তোর জন্য আমি জায়গা রেখেছি, বসে পড়। বুঝলাম না অধরা, প্রথমে বললি ক্লাস করবি না, তারপর আমাকে রেখে দৌড়ে চলে আসলি। কি হয়েছেটা কি তোর? কিছু হয়নি স্যার, চলে আসবে, ক্লাসে মনোযোগ দে। ইভান এখনো পর্যন্ত ভালো করে স্টুডেন্টদের দিকে তাকানি। অধরাও যথাসম্ভব মাথা নিচু করেছিল। এবার ইভান এগিয়ে আসতে লাগলো স্টুডেন্টদের দিকে। অধরা আজকে একেবারে কর্নারে বসেছে, তাই ইভানেরও চোখে পড়েনি অধরার দিকে। ইভান হেঁটে হেঁটে কোনো একটা টপিক বোঝাচ্ছে। হঠাৎ চোখ আটকে গেল শ্যামবতীর দিকে। মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে আছে, হাতে জল করছে গতকালকের তারই পরিয়ে দেওয়া আংটিটি। পরক্ষণে ইভানের মুখে দেখা গেল মুচকি হাসি, কিন্তু কেউ খেয়াল করার আগেই বইয়ের পাতে চোখ গুজল ইভান। হঠাৎ করেই বেল বাজলো, সাথে সাথে ইতি টানলো ইভানের আজকের ক্লাসের। আজকে কি হলো বলতো? স্যারের তেমন কোনো তেজ নেই। বিয়ে টিয়ে হয়েছে নাকি ইভান স্যারের? নাকি কারোর প্রেমে পড়েছে, যার কারণে স্যারের সমস্ত তেজ জল হয়ে গেল? এসব আমাকে বলছিস কেন? আমি কিভাবে জানবো স্যারের সম্পর্কে? হ্যাঁ তাও তো ঠিক, তুই তো সবসময় পড়ালেখা আর পড়ালেখা নিয়েই থাকিস। বাইরে কি ঘটে গেল তা নিয়ে তোর মাথা ব্যথা নেই। যাই হোক বাদ দে, চল ক্যান্টিনে, আজকে আমি তোকে ট্রিট দেব। কিসের ট্রিট? আরে আজকে ক্লাসে ইভান স্যারের কোনো তেজ ছিল না, তাই ট্রিট দিব। ভালোই হয়েছে আজকে স্যার পড়া ধরেনি, যদি ধরতো তাহলে নির্ঘাত বাঁশ খেতাম। উফ বাবা, বেঁচে গেছি। কি পড়া দিয়েছিলেন স্যার? ঈশানী এবার আকাশ থেকে পড়ল, যে মেয়ে সবসময় পড়া শিখে আছে, সবাইকে মনে করিয়ে দেয় কি পড়া ছিল। আজকে সেই মেয়ে বলছে কি পড়া স্যার দিয়েছেন। এইভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? তুই কি অধরা? আমি অধরা না হলে কে? কি বলছিস এসব তুই? আমার বান্ধবীর তো কখনো পড়া ভুলে যাওয়ার কথা না। যে মেয়ে আমাকে পড়া মনে করিয়ে দেয়, সে ভুলে গেল কি পড়া স্যার দিয়েছিলেন? এটা কিভাবে সম্ভব? অন্য সাবজেক্ট পড়তে গিয়ে ভুলে গিয়েছি। যাই হোক, বল না কি পড়া ছিল, শেখা লাগবে তো। চিল অধরা, আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। এবার চল ক্যান্টিনে। অধরা আর ঈশানী একটা গল্প নিয়ে আলোচনা করছে। গল্পের নাম রৌদ্রময়ী বনই। আচ্ছা অধরা, তোর কাছে গল্পটা কেমন লাগে? ভীষণ সুন্দর একটা গল্প। প্রথমে ভেবেছিলাম পড়বো না, কিন্তু এক পর্ব পড়ার পর নেশা হয়ে গিয়েছিল। এমনিতেও আমি এইসব থেকে দূরেই থাকি, কিন্তু তুই যখন গল্পটা শেয়ার করলি তখন ভাবলাম একবার পড়েই দেখি। তারপর থেকে শুরু হলো পড়া। অনেক সুন্দরভাবে ইতি টেনেছে ওই গল্পটা, তাই না অধরা? অপেক্ষিত তিলোত্তমার প্রতিটা গল্পই ইন্টারেস্টিং। হ্যাঁ সত্যি বলেছিস তুই। আপাতত খাওয়ার দিকে মনোযোগ দেওয়া যাক। অধরা পড়ছে, এমন সময় আননোন নাম্বার থেকে কল এলো। অধরা এসবকে পাত্তা না দিয়ে পুনরায় বইতে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পুনরায় আবারও ফোনটা বেজে উঠল। এত রাতে কে বিরক্ত করছে? স্টুপিড নাকি? কাউকে এত রাতে ফোন দেয় বিরক্তিকর? হ্যালো, কে বলছেন? এত রাতে ফোন দিয়ে একটা মেয়েকে ডিস্টার্ব করছেন কেন? ন্যূনতম কমন সেন্স নেই? আর যদি একবার বিরক্ত করেন না, তাহলে আমার পাপা কিন্তু পুলিশ, বুঝলেন? একেবারে লক আপে ঢুকিয়ে দেব। ও আচ্ছা, তাই নাকি? ভয় পেলাম।
হেই স্টুপিড মেয়ে, কাকে কি বলছো? সে বিষয়ে কোনো ধারণা আছে? অধরা থমকে গেছে। ও ভাবতে পারেনি যে ইভান কল করবে, কিন্তু এবার কে বাঁচাবে ইভানের হাত থেকে তাকে। কি হলো, এখন মুখ বন্ধ হয়ে গেল কেন? আমাকে না লকআপে ঢুকাবে? তো বসে আছে কেন? যাও, তোমার বাবাকে বলো একটা ছেলে তোমাকে রাত বিরতি বিরক্ত করছে। কি হলো? ইভানের চিৎকার শুনে অধরা হতভম্ব হয়ে গেল। সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি ফোন করেছেন। এরপর থেকে আর এরকম ভুল হবে না। বুঝতে পারোনি এর মানে কি? হ্যাঁ, গতকালও তোমার সাথে আমার কথা হয়েছিল এই নাম্বারে, তাহলে বুঝতে পারবে না কেন? নাম্বার সেভ করতে ভুলে গিয়েছিলাম, প্লিজ স্যার ক্ষমা করুন। প্লিজ আর কখনো এরকম হবে না। আর যদি এই ভুলটা পুনরায় হয় তাহলে কি হবে? এবার অধরা কি বলবে বুঝতে পারছে না। মনে মনে বলছে আসলে এই লোকটা অনেক চালাক। যদি কখনো এরকম হয় তাহলে আপনি যে শাস্তি দেবেন তা মেনে নিব আমি। মনে থাকে জানো। বাই দ্য ওয়ে, ক্লাসে কি পড়ার জন্য যাও নাকি কর্নারে বসে আড্ডা দিতে? যদি ভার্সিটিতে আড্ডা দেওয়ার উদ্দেশ্য যাও তাহলে বলবো কখনো ক্লাসে যেও না, বিকজ আমি চাই না আমার স্ত্রী ভার্সিটিতে গিয়ে আড্ডায় মেতে থাকুক। সেকেন্ড টাইম আমি যদি তোমাকে এসবে পাই তাহলে কঠিন থেকে কঠিনতর পানিশমেন্ট দিব। সো বি কেয়ারফুল ডার্লিং। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। বলে ইভান ফোনটা কেটে দিল, কিন্তু অধরা স্তব্ধ হয়ে আছে। ইভান তাকে কি বলল? ভার্সিটির রাগী বেপরোয়া তিক্ত মেজাজের সে টিচার ইভান রেজা চৌধুরী অধরাকে ডার্লিং বলল। অধরা, উঠছিস না কেন? বেলা কয়টা বাজে দেখেছিস? অধরা, আমি কি এখন তোকে রুমে গিয়ে টেনে তুলতে পারবো না? যদি তোর ভার্সিটি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে উঠে পড়, একটু পরেই ঈশানী চলে আসবে। কি হয়েছে মেহেরিমা? তোমার আদরের মেয়ের আজকে ঘুম শেষ হচ্ছে না। এত ডাকাডাকির পরেও উনি ঘুম থেকে উঠছেন না। আমি একা কয় দিক সামলাবো? রান্না করব নাকি মেয়েকে তুলবো ঘুম থেকে? ঠিক আছে, তুমি প্রেশার নিও না, আমি দেখছি। বলি তোফাইল হোসেন গেলেন অধরাকে ঘুম থেকে তুলতে, কিন্তু অধরা রুমে গিয়ে যা দেখল তাতে ওনার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেহেরিমা, তাড়াতাড়ি এসো, দেখো আমার মেয়েটার কি হয়ে গেছে। মেহরিমা হাতের কাজ ফেলে দৌড়ে আসলেন অধরের রুমে। কি হয়েছে? কি হয়েছে অধরার? এ কি, আমার মেয়ের তো গা ঝড়ে পুড়ে যাচ্ছে। ধরো ধরো, এদিকে ধরো। অধরাকে এই পাশ দিয়ে শুয়াতে হবে। রহিমা, একটা বালতি করে তাড়াতাড়ি পানি এনে দাও। আনতাসি ভাবি, আপনি একটু খারান। এসব কিভাবে হলো মেহেরিমা? আমি জানি না, গতকাল তো সব কিছু ঠিকই ছিল। খাবার পর সোজা রুমে এসে পড়তে বসলো, আমি পানি রেখে গেলাম। আমাকে তাড়া করলো ঘুমানোর জন্য। তারপর কি থেকে কি হয়ে গেল। শুনো না, আমরা দেরি না করে ওকে হসপিটালে নিয়ে চলে যাই। আমার মেয়েটা অনেক কষ্ট করছে। যখন অধরা আমার ডাকে সাড়া দিচ্ছিল না, তখন একবার আমার রুমে এসে দেখে যাওয়া উচিত ছিল। সব দোষ আমার, আমি ঠিক মতো খেয়াল রাখতে পারিনি, তাই আমার মেয়ের এই অবস্থা। আহা মেহেরিমা, তুমি নিজেকে কেন দোষারোপ করছো? এখানে তোমার কোনো দোষ নেই। অবরুদ্ধ রহিমা পানি নিয়ে চলে এসেছে, তুমি বরং অধরার মাথায় পানি দাও, তাহলে জ্ঞান ফিরে আসবে। আমি ডাক্তারকে ফোন করছি বাসায় আসার জন্য। মেহরিমা অধরের মাথায় পানি ঢেলে যাচ্ছে, জলে চোখ পরিপূর্ণ ওনার। যে মেয়েটা এই সময় নাস্তার টেবিলে বসে গল্প করে, তার সেই মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। অধরার পাপা, শুনে যাও। ডাক্তারকে ফোন করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কি বলবে বলো? ইভানকে ফোন করে অধরার কথা জানাও। হ্যাঁ, ইভানকে তো জানানো অবশ্যই প্রয়োজন, আমি ভুলেই গিয়েছিলাম, এক্ষুনি জানাচ্ছি। ইভান ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রেডি হওয়া কমপ্লিট, শুধু হাতে ঘড়িটা পরা বাকি। যখনই ঘড়িটা হাতে নিল সেই মুহূর্তে ইভানের ফোন বেজে উঠল। কিছুটা বিরক্ত হলো ইভান, কিন্তু ফোনটা তখন হাতে ছিল। স্ক্রিনে তোফাইল হোসেনের ফোন দেখে কিছুটা আশ্চর্য হলো, কারণ এই সকালবেলা তো ওনার ফোন করার কথা নয়। ফোনটা রিসিভ করে ঘড়ি পড়তে লাগলো ইভান। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম ইভান। অধরার জ্বর এসেছে, পুরো শরীর পুড়ে যাচ্ছে গরমে, মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। থেমে গেল ইভানের হাত। কি বলছেন এসব? গতকাল তো পুরোপুরি সুস্থ ছিল। আপনারা এখন কোথায় আছেন? বাসায়। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। আপনার ওর খেয়াল রাখেন। বলে ইভান ফোন কেটে দিল। গাড়ির চাবি নিয়ে তাড়াহুড়ো করে সিঁড়িতে নামছে ইভান। রিমা কিচেন থেকে ছেলের এমন তাড়াহুড়ো দেখে অবাক হলেন।
ভার্সিটি যাওয়া তো দেরি আছে, তাহলে ইভান এমনভাবে নামছে কেন? ইভান, কি হয়েছে? কোথায় যাচ্ছে এখন? মা, অধরার জ্বর আসছে, অজ্ঞান হয়ে আছে। আমাকে ইমিডিয়েটলি পৌঁছে দেবে ওদের বাসায়। কি বলছিস এই সব? দাঁড়া, আমিও যাব। মা, আমার হাতে সময় নেই, আর তোমাদের এখন আসার প্রয়োজন নেই। কোনো প্রয়োজন পড়লে আমি ফোন করে বললে তখন চলে যাও। বলেই ইভান বেরিয়ে পড়ল। রিমার এই বিষয়টা অনেক ভালো লাগলো। যে ছেলেটা বিয়ে করবে না বলে জেদ ধরেছিল, সেই ছেলে আজকে ছুটে চলেছে একটা মেয়ের জন্য। ইভান পৌঁছানোর কিছুক্ষণ আগে ঈশানী এসেছে, কিন্তু অধরাকে এমন অবস্থায় দেখবে এটা আশা করেনি। ঈশানী অধরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় এলো ইভান। বাবা, অধরার কি অবস্থা এখন? এই তো জ্ঞান ফিরেছে, শরীর প্রচণ্ড দুর্বল। ডাক্তার বলেছে প্রচুর রেস্টের প্রয়োজন, আর টেনশন ফ্রি থাকতে হবে, সাথে ওর মন খুশি রাখার চেষ্টা করতে হবে। ইনজেকশন দিয়েছে, একটু পরেই জ্বর নামবে। বাকিটা এখন চিন্তামুক্ত। এখন যে ওই দিকটায় অধরার রুম, তুমি যাও, রুমে অধরার আম্মু আছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে ইভান। তখনই মেহরিমার চোখ পড়ল ইভানের দিকে। ইভান, চলে এসেছো? আসো, ভিতরে আসো বাবা। ইভানকে দেখার সাথে সাথে ঈশানী বসা থেকে উঠে পড়ল। স্যার, আপনি এখানে? ইভান তাকালো ঈশানীর দিকে, অতঃপর মেহরিমাকে জিজ্ঞেস করলো, আম্মু, আমি কি একটু ওর সাথে একা থাকতে পারি? যদি আপনাদের অনুমতি থাকে তাহলে, নয়তো থাক। এইটা আবার কোন ধরনের কথা বাবা? অবশ্যই থাকতে পারো, এর জন্য অনুমতি নেওয়ার কি আছে? আন্টিমণি, এসব কি বলছো? স্যার কেন অধরার সাথে রুমে একা থাকবেন? স্যার তো ডাক্তার নন। অধরা ইভানের বউ ঈশানী। গত শুক্রবার ওদের আকদ হয়ে গেছে। এসব কি বলছো? অধরার বিয়ে হয়ে গেছে, অথচ আমি জানি না? এটা কিভাবে সম্ভব? তোমরা আমাকে এতটা পর মনে করো, অধরাও তো কিছু বলেনি। তোর মা বাবা উভয় ছিলেন অধরার আকদে। আমাদের ইচ্ছে ছিল তোকে সারপ্রাইজ দিব, কিন্তু তার হলো কোথায়? রাগ করিস না মা, অধরা তোকে বলতে চেয়েছিল কিন্তু আমরা নিষেধ করেছিলাম। বাহিরে আয়, বাকিটা আমি তোকে বুঝিয়ে বলছি। ঈশানী একবার অধরের দিকে তাকালো, অধরা ঘুমিয়ে আছে। আরেকবার ইভানের দিকে তাকালো, তারপর মেহরিমার পেছন পেছন বেরিয়ে গেল। ঈশানী বের হওয়ার সাথে সাথে ইভান রুমের দরজা বন্ধ করে দিল, তারপর গিয়ে বসলো অধরার মাথার কাছে। আমি জানি অধরা, তুমি জেগে আছো, চোখ খোলো। রেসপন্স না করলে আমি কিন্তু অন্য টেকনিক ইউজ করব। এবার তোমার ইচ্ছা। সাথে সাথে অধরা চোখ খুলো। ইভান অধরাকে ধরে বসালো। কি হয়েছিল গতকাল রাতে? একদম কিছু লুকাবে না। ওই ওই যে আপনার সাথে কথা বলার পর। কি আপনার সাথে করছো? স্পষ্ট করে বলো, কি হয়েছিল? আপনার সাথে যখন কথা বলছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। ফোন রাখার পর বেলকনিতে গিয়ে দাঁড়াই, কিন্তু এতটা ভিজে যাবো আমি না বুঝতে পারিনি। খেয়াল আসার পরপরই রুমে এসে ড্রেস চেঞ্জ করেছিলাম, তারপরেও এমনটা কিভাবে হলো আমি না বুঝতেই পারলাম না। তোমার বৃষ্টিতে ভিজলে জ্বর আসে, তাহলে কেন ভিজতে গিয়েছ? আর তোমার মন কোথায় পড়েছিল যে গায়ে জল পড়ার পরেও বুঝতে পারোনি? এখনো ফিট রাখাও নাকি? কমন সেন্সলেস। চুপচাপ শুয়ে থাকো। আমার কথার যদি এক পয়েন্টে নড়চড় হয় তাহলে পা ভেঙে বিছানার সাথে ঝুলিয়ে দেব, মনে থাকে জানো। বলে বেরিয়ে গেল ইভান। হাত ছেড়ে বাঁচলো অধরা। এই লোকটার এখানে আসার কি দরকার ছিল? মাথার মধ্যে সবসময় 105 ডিগ্রি তাপমাত্রা নিয়ে ঘোরে। একজন অসুস্থ মানুষের সাথে এমন বিহেভ কেউ করে? কোথায় যাচ্ছেন পাপা? ডাক্তার অধরার জন্য কিছু ওষুধ আনার কথা বলেছে, সেগুলো আনতে যাচ্ছি। তুমি বসো, আমি যাব আর আসবো, বেশি সময় লাগবে না। আমার কাছে প্রেসক্রিপশনটা দেন, আমি নিয়ে আসছি ওষুধ। না না বাবা, তোমার যাওয়া লাগবে না, ফার্মেসি কাছেই আছে, আমি গিয়ে আনতে পারবো। আমাকে কিছু করতে দেন পাপা, এতগুলো বছর তো আপনি সামলিয়েছেন, প্লিজ আমার কাছে দিন। তোফায়েল হোসেন আর কিছু বললেন না, ধীর হাতে প্রেসক্রিপশনটা ইভানের হাতে তুলে দিলেন। মনে মনে ভাবছেন, মেয়েটাকে তাহলে ফাইনালি অন্যের হাতে তুলে দিলাম। ইভান প্রেসক্রিপশন নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। পেছন থেকে সব কিছু পর্যবেক্ষণ করলো ঈশানী। আন্টিমণি, রান্না হয়ে গেছে? মোটামুটি ছেলেটা কি খায় না খায় কিছুই তো জানি না, বলতো কি করতে পারি? টেনশন নিচ্ছ কেন আন্টিমণি? তোমার হাতের রান্নার যা স্বাদ, দেখবে স্যার শুধু গপাক গপ গিলছে, পরে দেখা যাবে
অবশিষ্ট কিছুই নেই। ঈশানীর কথা শুনে মেহরিমা বেগম হাসলেন। হয়েছে, আর পাম দিতে হবে না আমাকে। তুই যা অধরার কাছে, আমি রান্নাটা শেষ করি। ছেলেটা হয়তো না খেয়ে এসেছে। তুই আমার কাছ থেকে এই বিষয়টা লুকাতে পারলি? বলে ঈশানী গাল ফুলিয়ে রাখলেন। আমি তোকে বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু সবাই জোর করে আমার মুখ বন্ধ করে রেখেছিল। এমনকি আম্মুও কিছু বলতে দিচ্ছিল না। তখন আমার আর কি করার ছিল বল? ওহ, তাহলে এখন বুঝলাম। কি বুঝলি? সেদিন আমি যখন ইভান স্যারকে নিয়ে ফান করছিলাম, তখন তুমি এত পরিমাণ জেলাস ছিলা কেন? তবে সমস্যা নেই বান্ধবী, ঘুরে ফিরে তো দুলা ভাই আর আমি শালিকা। শালিকা মানে কি বুঝিস তো? শালিকা মানে হচ্ছে আধি ঘরওয়ালি। সো তুই রিল্যাক্স থাক। ইভান স্যারকে নিয়ে যতটুকু কথা আজ পর্যন্ত বলেছি, তার থেকে বেশি কথা আজকের পর থেকে বলবো। কি হচ্ছে এখানে? এটি আড্ডাখানা? এখানে একজন সুস্থ মানুষ আছে, তার সামনে সব কি ধরনের ফেজলামো? ইভানকে দেখে অধর এবং ঈশানী দুজনেরই আত্মা শুকিয়ে গেল। অধরা চোখ বন্ধ করে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে কিচ্ছুই শোনেনি ও। আর এদিকে ঈশানীর অবস্থা খারাপ, কারণ ইভান রাগান্বিত চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কি হলো এবার? তোমার মুখ প্যাঁচা মতো হয়ে গেল কেন? খুব না বলেছিলে দোলা ভাই, একজন টিচারকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে তোমার লজ্জা করো না? তার মানে কি আপনি সমস্ত কথা শুনে ফেলেছেন? ইয়েস, শুধু তোমার না, ওই যে তোমার অনলি ওয়ান বান্ধবী ওর কথা নোটিস করেছে। বাট আজকে ব্যস্ততা থাকার কারণে পানিশমেন্ট দিলাম না। তবে এটা ভেবো না আগামীতে এরকম ভুল হলে ছাড় পেয়ে যাবে। এখানে কিছু ফাস্ট ফুড আছে, যদি ইচ্ছে করে তাহলে খেও। মিস রেদিতা, ওফ সরি, মিসেস রেদিতা ইভান রেজা চৌধুরী, বাই। বলে ইভান বেরিয়ে গেল, কিন্তু মেহরিমা আর তোফাইল ইভানকে যেতে দিলেন না। প্রথমবারের মতো জামে এসেছে, আয়োজন করতে পারেননি তো কি হয়েছে? ঘরে যা ছিল তাই দিয়ে নিজের সাধ্যমতো আয়োজন করেছেন। কিছুই হবে না ইভান, তোমার শাশুড়ি তোমার জন্য অনেক খুশি মনে রান্না করেছে, আর এখন না খেয়ে গেলে কষ্ট পাবে। তুমি গিয়ে টেবিলে বসো, আমি অধরাকে নিয়ে আসছি। রহিমা, জামাইকে ডাইনিং রুমে নিয়ে যা। আচ্ছা ভাইজান, স্যার চলেন, এদিক ডাইনিং ঘর। ইভান প্রথমে বুঝতে পারেনি রহিমার কথা, তখন আবার জিজ্ঞেস করলেন। কি বলেছেন বুঝতে পারিনি, আবার বলুন। ওই যে খাওনের ঘর ওইটা, চলে না আমার লগে? ঈশানী অধরাকে নিয়ে ডাইনিং রুমে আসলো, কিন্তু এখানে এসে দুজনের মধ্যেই চিন্তার ছাপ। কিরে, তোরা বলছিস না কেন? কই আম্মু, এই তো বসছি। বলে অধরা যখন অন্য পাশে বসতে গেল, তখন তোফাইল হোসেন বলে উঠলেন। অধরা, তুই ইভানের পাশের চেয়ারে বস, ঈশানী তোর আম্মুর কাছে বসবে। বাধ্য হয়ে অধরাকে ইভানের পাশে বসতে হলো। মেহরিমা খাবার বেড়ে দিচ্ছেন, ইভান দেখছে অধরার খাওয়া। এরকম খাওয়া দেখে ইভানের প্রচণ্ড রাগ হচ্ছে, কারণ অধরা শুধু ব্রেডে জেলি দিয়ে খাচ্ছে। আম্মু, অধরাকে সবজি আর রুটি দেন, ওর শরীর অসুস্থ, এই অবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো বাবা। এইভাবে তাকিয়ে লাভ নেই। এতদিন যা ইচ্ছা করেছো, এবার কি করবে? চুপচাপ খাও। আম্মু, এত খাবার কিভাবে খাবো? আমি কি কখনো রাক্ষসের মতো খাবার খেয়েছি? এতদিন কি খেয়েছো আর না খেয়েছো, কতটুকু খেয়েছো আর না খেয়েছো, সেটা ডাজন্ট ম্যাটার। এখন থেকে কি খাবি আর না খাবি সে বিষয়টা আমি দেখব। না খেয়ে খেয়েই তো শরীরের এই অবস্থা করেছ। দুদিন পর সবাই তো তোমাকে কাজের মেয়ে জোরানোর উপাধি দিবে, তখন কি করবে? ইভানের কথা শুনে তোফাইল হোসেন প্রচুর হাসলেন। পাপা, তুমি হাসছো? না না, আমি আবার কই হাসলাম, আমার আম্মু এমনিতেই অনেক সুন্দর। হয়েছে, তোমার লাই পেয়ে পেয়ে মেয়েটা মাথায় উঠেছে, কিছু খেতে চায় না। এবার থেকে একটু প্রশংসা কম করবে। শুধু পড়ালেখা করলে হয় না, নিজেরও যত্ন নিতে হয়। তাহলে আমি এখন উঠছি বাবা, সন্ধ্যার পর আসবো। ঠিক আছে, তোমাকে তো আর রাখতে পারলাম না, সাবধানে যেও বাবা। কি যে তুই আবার কোথায় হারিয়ে গেলি? কোথাও না। রুমে যাওয়ার জন্য ডেকে চলেছি আর তুই বলছিস কোথাও না। কি হয়েছে বলতো? তুই কি বাই এনি চান্স ইভান স্যারকে মিস করছিস? মতি গতি তো ভালো ঠেকছে না। ফালতু কথা না বলে রুমে চল, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। তুই কি ভার্সিটিতে যাবি? কয়টা বাজে এখন? ভার্সিটিতে কি মানুষ এই টাইমে যায়?
চল রুমে লুডো খেলবো আজকে। আন্টি তুমিও কি খেলবে আমাদের সাথে? তোরা যা, আমি হাতের কাজ গুছিয়ে রেখে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। অধরা বসে আছে বিছানায়। আজকে ভীষণভাবে ইভানের কথা মনে পড়ছে ওর। অসুস্থতার খবর শুনে উনি ছুটে এলেন, এত খেয়াল করলেন। তাহলে কি উনি এই বিয়েটা মেনে নিয়েছেন? হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। ঈশানী চলে গেছে সন্ধ্যার আগে, আবার আগামীকাল আসবে। অধরা এখন ঘুমাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। তোফাইল ডিউটিতে আছেন। মেরিমা বেগম গেলেন দরজা খুলে দিতে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম, ভিতরে আসো বাবা। এই কি এত কিছু কেন এনেছো? সোজা চলে আসতে, তোমার শ্বশুর তো বাজার করেছেন। প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসলাম, একবারে খালি হাতে আসি কি করে। মায়ের এসে টেনশন করছিল প্রচুর অধরাকে নিয়ে। ওনারা আগামীকাল আসতে চাচ্ছে। টেনশন তো একটু হবেই, ওনারা আসতে চাচ্ছেন এটা কি বলতে হয়? অধরার বাসা মানে তো ওনাদেরও বাসা। তুমি আসার সময় নিয়ে আসতে পারতে। আব্বু আসতে চাচ্ছিল, বুঝিয়ে রেখে আসছে। অধরা রেস্টের প্রয়োজন, ও একটু সুস্থ হোক, তারপর না হয় ওরা আসবে। ইভান, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। এসব কি বলছেন আম্মু? নিজের ছেলেকে কোনো কিছু জিজ্ঞেস করতে হলে সরাসরি করতে হয়। বলুন প্লিজ। তুমি কি অধরাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পেরেছো? এসব কি বলছেন আম্মু? আমি যদি অধরাকে স্ত্রী হিসেবে না মানতাম তাহলে কি ওর অসুস্থতার কথা শুনে ছুটে আসতাম? আর ওর মতো একজন পারফেক্ট নারীকে স্ত্রী হিসেবে পাওয়া অনেক বড় বিষয়। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আমরা তো জেনে শুনেই তোমার সাথে ওর আকতটা করিয়েছিলাম। তুমি ওর শিক্ষক, তাই একটু চিন্তা হচ্ছিল, কিন্তু তোমার কথা শুনে মনে স্বস্তি পেলাম। তুমি অধরার রুমে যাও। ওর বান্ধবীকে চলে গেছে নাকি ওর সাথে আছে? ঈশানী চলে গেছে, আগামীকাল আবার আসবে। ঠিক আছে আম্মু, আমি তাহলে অধরার সাথে দেখা করে আসি। এগুলো রাখুন। ইভানকে দেখে অধরা চমকে উঠল। ভূত! এখানে ভূত, কেউ বাঁচাও আমায়। সাথে সাথে ইভান অধরার মুখ চেপে ধরল। আরে চুপ, ভূত আসবে কোত্থেকে? এখানে সশরীরে ইভান রেজা চৌধুরী উপস্থিত আছে। মেয়ে মানুষের এত কেন প্রবলেম থাকে এটাই বলছি না আমি। আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে কি? আমি কি এখানে নতুন আসলাম? হ্যাঁ, কিন্তু আপনি কেন এলেন স্যার? বেয়াদব মেয়ে কোথাকার, তোমার কি কমন সেন্স বলতে কিছুই নেই? সকাল থেকে আমি এখানে, অথচ তুমি এখন জিজ্ঞেস করছো আমি এখানে কেন আসছি। তোমার এই ফালতু মেধা নিয়ে কিভাবে ফার্স্ট হও বলো তো? নকল টকল মারো নাকি? এসব কি বলছেন আপনি স্যার? নকল কেন করতে যাব? আমি তো ভেবেছিলাম, স্বপ্ন দেখেছি যে আপনি আমাদের বাসায় আসছেন, কিন্তু এটা বাস্তব হয়ে যাবে, এটা কিভাবে বুঝবো আমি? এর জন্যই তো বলি তোমার কমন সেন্সের অভাব। যাই হোক, ওষুধ খেয়েছো ঠিকঠাক মতো? যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। উঠতে হবে না, শুয়ে থাকো। ইভান এসে একদম অধরার কাছে বসলো। অধর এতে আনিজি ফিল করছিল। ইভান তা বুঝেও কোনো রিয়াকশন করলো না। আগামীকাল আব্বু মা আর এসা আসবে তোমাকে দেখতে। এসাকে একদম মাথায় তুলবে না, পরে তোমারই বিপদ হবে। মনে রেখো, ওর থেকে তুমি বয়সে যেমন সিনিয়র তেমনি সব দিক দিয়েও সিনিয়র। নিজের সম্মানটা ওর কাছে হারিও না। ইভান, আসবো? তুমি আর অধরা একসাথে আছো, এখন যে অনুমতি বড্ড বেশি প্রয়োজন। তোমার জন্য একটু চাউমিন বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। এসবের কি দরকার ছিল? শুধু শুধু কষ্ট করতে গেলে। আমার একটা মাত্র মেয়ে জামাই, তার জন্য করবো না তো কার জন্য করব? অধরা, তুই কি কিছু খাবি এখন? বলে মেহরিমা বেগম চলে গেলেন। কিন্তু একটু পরে অধরা পুনরায় ওনাকে ডাকতে শুরু করলো। এইমাত্র নামও বলে গেলেন উনি রান্না করতে যাচ্ছেন, তাহলে ডাকছো কেন? কোনো দরকার হলে আমাকে বলো। আপনাকে বলা যাবে না, আমার আম্মুকেই লাগবে। আগে তো বলো, তখন যদি আমাকে দিয়ে না হয় তাহলে আম্মুকে ডেকো। আপনি পারবেন না স্যার, আমার আম্মুকেই লাগবে। আগামী কোন দিন তুমি ভার্সিটি যাবে? কেন স্যার? এই যে সুন্দর করে এখন ঘাটতারামি করছো, তার জন্য যে বিশেষ শাস্তি প্রয়োজন সেটা তো ভার্সিটিতে গেলেই দিতে পারবো। মনে রাখো একটি কথা, এখন কিন্তু আমি ভুলে যাব না শাস্তির কথা। আফটার অল ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ। বাকিটা তোমার ইচ্ছা। দাঁড়াও, আমি নিজে আম্মুকে ডেকে আনছি। আম্মু! আরে দাঁড়ান, আম্মুকে ডাকতে হবে না। আমি ওয়াশরুমে যাব, একটু হাঁটতে গেলে মাথা ঘোরায়। আম্মু থাকলে আমায় নিয়ে যেত। এখন যদি আপনি... সোজা হলে কি উঠবে না, এটা আমি জানতাম। উঠো। ইভান অধরাকে ধরে ধরে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল।
দু হাত দিয়ে অতীব যাতনে অধরাকে আগলে নিল ইভান। অধরার মনে হাজারো সংকোচ, তারপরও নিজের স্বামীর সামান্যতম স্পর্শে ওর মনে দোলা দিতে লাগলো। ওয়াশরুম থেকে বের হওয়ার পর ঠিক আগের মতো করেই অধরাকে বিছানা পর্যন্ত নিয়ে এলো ইভান। তোফায়েল হোসেন বাসায় ফেরার পর কিছুক্ষণ গল্প করে ইভান বিদায় নিল। অধরার ইচ্ছে করলো বলতে আজকে থেকে যান, কিন্তু মুখ ফুটে বলতে পারল না। অধরা বসে আছে বেলকুনিতে, হাতে মেহেদি দিচ্ছে ঈশানী। অধরা একটা গল্পের বই পড়ছে, সাথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। ওর বেলকুনির পাশে ছোট্ট একটা বাগান, যেটা তোফায়েল হোসেনের নিজের করা। তখনই রুমে প্রবেশ করলো কেউ। রুমে অধরাকে না পেয়ে বেলকুনির পাশে গেল, তখনই দেখতে পেল অধরা বেলকুনিতে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে পেছন থেকে অধরার দুই চোখ হাত দিয়ে ঢেকে ফেলল। এই কে তুমি? এভাবে ওর চোখ ধরে আছো কেন? ছাড়ো অধরাকে। বলো তো আমি কে? যদি সঠিকভাবে বলতে না পারো তাহলে সারাদিন চোখ ধরেই রাখবো। অধরা বুঝতে পারল এটা এসে হবে, কারণ আজকে ওদের আসার কথা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে এটা বুঝতে পারেনি ও। আমি যদি ভুল না হই তাহলে তুমি এসা। কি ঠিক বলেছি তো? এত তাড়াতাড়ি চিনে ফেললে কিভাবে? আমি তো ভেবেছিলাম তোমাকে নিয়ে একটু মজা করব, কিন্তু তার হলো কোথায়? আচ্ছা ভাবি, তোমার এখন শরীর কেমন আছে? গতকাল থেকে ভালো। তোমার কি খবর? আমার খবর খুব খুব ভালো। আজকে তো আরো বেশি ভালো লাগছে, কারণ সারাদিন তোমার সাথেই থাকবো। ইনি কে অধরা? আর তোকে ভাবি বলছে কেন? তুই এখনো বুঝতে পারিসনি ওকে? আরে ও ইভান স্যারের একমাত্র বোন। হাই, আমি ঈশানী, অধরার একমাত্র বান্ধবী। হাই, আমি এশা, তোমার বান্ধবীর একমাত্র ননদ। কেমন আছো আপু? এই তো, তোমার কি খবর? আমার খবর ঝাঁকানাকা। আজকে তাহলে আমরা তিনজন মিলে অনেক মজা করব। তুমি কি বলো ভাবি? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু তোমার ভাইয়া আসবে কখন? ঈশানী আর এশা একে অপরের দিকে একবার তাকালো, তারপর জোরে হেসে উঠল। তোরা হাসছিস কেন? এখনই এই অবস্থা? 2 দিন পর কি হবে এসা? আমাদের কি ও মনে রাখবে, নাকি ভুলেই যাবে? অধর এবার বুঝতে পারল এশার ঈশানী কেন হাসছে। মুহূর্তের লজ্জায় মিয়ে গেল অধরা। তোরা যেমন ভাবছিস বিষয়টা তেমন না। আসলে আমি বলতে চাইছিলাম, তোমরা কি আজকে থাকবে? ধুর, কি বলো এসব? আচ্ছা তোরা থাক, আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করি। কেন? তুই তো বাসায় এগুলোই পরিস। আম্মু গতকাল একটা শাড়ি অর্ডার দিয়েছে আমার জন্য, আজকে সকালেই ডেলিভারি দিয়ে গেছে। এটা পরতে হবে। ঈশানী, তুই আমায় একটু হেল্প কর। তুই ব্লাউজ পেটিকোট পরে আয়। এসা, রুমে আসো। এগুলো গতকাল ইভান স্যার এনেছিল। অধরা হয়তো ভুলে গেছে এগুলো গুছিয়ে রাখতে। তোমার এখান থেকে যা পছন্দ খাও। হ্যাঁ এশা, তোমার যা মন চায় খাও। ঈশানী, আমায় একটু হেল্প কর প্লিজ। ওই যে টেবিলের উপর রাখা আছে ব্যাগ, ওটা নিয়ে আয়। ঈশানী অধরাকে শাড়ি পরিয়ে দিল। ঈশানী যতক্ষণ অধরাকে শাড়ি পরাচ্ছিল ততক্ষণ পর্যন্ত এশা ওদেরকে চিপস খাইয়ে দিচ্ছিল। চুল খোলা থাকুক অধরা। না, বিনুনি করে দে। যদি অস্থিরতা করে তখন আরো সমস্যা। চুল বাঁধার পর অধরা কানে ছোট্ট একজোড়া স্বর্ণের দুল, হাতে বালা আর গলায় একটা চেন পরে নিল। মাশাল্লাহ বান্ধবী, তোকে পারফেক্ট একজন নারী লাগছে। আয়নায় একবার নিজেকে দেখ, মনে হচ্ছে তোর বিয়ের অনেক দিন হয়েছে। দাঁড়া, একটু নজর কেটে দিই। বলা তো যায় না কখন কার নজর তোর উপর পড়ে। কি বলো তুমি এসা? অনেক প্রশংসা হয়েছে, এবার বাদ দাও তো। আমি বাইরে যাচ্ছি, তোরা থাক। এ কি বৌমা, তো নিজের থেকেই চলে এসেছি। কি দরকার ছিল মা এই অসুস্থতার শরীর নিয়ে আসতে? আমরা এতক্ষণ যাবৎ যেতে চেয়েছিলাম তোমার রুমে, কিন্তু তোমার আম্মুই চা নাস্তা করে যেতে দিচ্ছে না। তোমার শরীরের কি অবস্থা এখন? রিমা অধরাকে নিজের পাশে বসালেন। ইস, মেয়েটা একদিনেই যেন শুকিয়ে গিয়েছে। আচ্ছা মা, বলো তো হঠাৎ জ্বর কিভাবে এলো? আমি নিজেও বুঝতে পারছি না আন্টি। আন্টি বলছো কেন বৌমা? আমাকে মা বলে ডাকবে। আর আমাকে একদমই ভয় পাওয়ার দরকার নেই। তোমার আম্মু যেমন আমিও তেমন। শাশুড়ি কখনো মনে করবে না, সব সময় মনে এটা রাখবে আমি তোমার আরেক মা। বুঝতে পেরেছো? জি মা। দেখি তোমার হাতটা দাও তো। অধরা নিজের হাত বাড়িয়ে দিল।
রিমা নিজের ব্যাগ থেকে এক জোড়া স্বর্ণের বালা বের করে অধরার হাতে পরিয়ে দিলেন। এটা আমাদের বংশের একটা ঐতিহ্য বোমা। শুনেছি এই বালা জোড়া অনেকের হাত বদল করেছে। আমার শাশুড়ি দিয়েছেন আমাকে, শাশুড়ির দিয়েছিলেন ওনাকে, আর এখন আমি তোমাকে দিলাম। যত্নে রেখো মা। আমি যথাসাধ্য চেষ্টা করব এই বালাজোড়া আগলে রাখতে। আপনারা বসুন, আমি আম্মুর সাথে দেখা করে আসছি। বলে অধরা গেল রান্নাঘরে মেহরিমা বেগমের সাথে দেখা করতে। আম্মু, পাপা কোথায়? ঈশানী দিয়েছে আম্মু। কেন আমাকে ভালো লাগছে না? ঠিক আছে আম্মু, আম্মু দেখছি কে আসছে, আপনারা গল্প করুন। অধরা উঠে গিয়ে দরজা খুলে দিল, কিন্তু দরজার ওপাশ থেকে যে ইভান হতে পারে এটা একেবারে জন্য ভাবেনি অধরা। মিসেস চৌধুরী, কোথায় হারিয়ে গেলেন? ভেতরে কি আসতে দিবেন না? সরি, আসুন। শরীর কেমন এখন? জ্বর কি আর আসছিল? না, কিন্তু মাথা ব্যথা করছে ভীষণ, আর মাঝে মধ্যে বমি বমি ভাব করছে। সমস্যা নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। রুমে চলো। অধরা ইভানের পেছন পেছন রুমে গেল। অধরা রুমে ঈশানী আর এসে বসে লুডো খেলছিল। হঠাৎ ইভানকে দেখতে পেয়ে দুজনে উঠে দাঁড়ালো। ইভানের পেছনে অধরাকে আসতে দেখে একে অপরের দিকে একবার তাকালো, তারপর বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার পর দরজা বাহির থেকে বন্ধ করতে ভুলল না। তোরা দরজা কেন বন্ধ করলি? তাড়াতাড়ি খোল। উফ, মিসেস স্মৃতিতে ইরফান রেজা চৌধুরী, এতটা বোকা কেন তুমি? তোমার বয়সে ছোট ননদিনে বুঝতে পারলো নিউলি ম্যারিড কাপলের প্রাইভেসি প্রয়োজন, আর তুমি সামনে এটা বুঝতেছো না? বলে ইভান অধরার দিকে এগিয়ে যেতে লাগলো। অধরা পেছনে যেতে যেতে বলতে লাগলো, কি করছেন স্যার? কিন্তু ইভানের কোনো রেসপন্স নেই। একসময় অধরার শরীর দেওয়ালে স্পর্শ করলো। অধরা ইভান একে অপরের দিকে তাকিয়ে আছে। অধরার পুরো শরীর কাঁপছে। ইভান অধরার এই অবস্থা দেখে একটু হাসলো, দুই হাত উপর থেকে দেওয়ালের উপর রাখলো। এখন অধরা সম্পূর্ণ ইভানের কাছে বন্দী। এইটুকু স্পর্শে এমন অবস্থা, যখন তোমার সম্পূর্ণটা জোরে ইরফান রেজা চৌধুরীর স্পর্শে বিরাজমান থাকবে, তখন কি করবে মেরে বিবেচে? ইভানের নিঃশ্বাস অধরার উপর পড়ছে, এতে যেন অধরার কাঁপাকাঁপি দ্বিগুণ বেড়ে গেল। ইভান যা যা বলছে সব কিছু মাথা নিচু করে শুনতে লাগলো অধরা। কিছুক্ষণ পর অধরার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে নিজের ডান হাত দিয়ে অধরার মুখটা উঁচু করে উঠালো ইভান। কোনো আনসার দিচ্ছেন না যে? এতটা ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি কি বরপুরুষ? অধরা, অধরা, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? এরপর অধরার কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে দূরে সরে গেল ইভান। অধরা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ইভানের কপালে চিন্তার ভাঁজ। একজন শিক্ষক হয়েও যদি এই বিষয়টা মেনে নিতে পারে, তাহলে অধরা কেন পারবে না? ইভান পুনরায় অধরার দিকে তাকালো। দেখতে পেল অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিদিতা, তুমি কি আমাকে মেনে নিতে পারছো না? জি, পেরেছি। তাহলে এমন করছো কেন? বাকি সব কিছুতে আমার একটু টাইম লাগবে। অধরার কথা শুনে ইভান আশ্চর্য হলো। তো আমি কি আপনার সাথে এখন বাসর সেরে ফেলতেছে? আরে আমি এতটা নির্বোধ নই। বাইরে তোমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। এই মুহূর্তে আমি আমার বউকে নিয়ে এতটা টাইম স্পেন্ড করব না। একটা তোয়ালে দাও, ফ্রেশ হবো। ইভানের কথা শুনে অধরা থ মেরে দাঁড়িয়ে আছে। এর মধ্যে ইভান বলল তোয়ালে দিতে। এখন সে এক্সট্রা তোয়ালে কোথায় পাবে? আমার কাছে এক্সট্রা টাওয়াল নেই। তোমার তোয়ালে থাকতে এক্সট্রা তোয়ালের কি প্রয়োজন? আমাকে দিয়েই তো হবে, ওটা দাও। অধরা নিজের তোয়ালে ইভানকে দিল। মনে মনে এটাই ভাবছে, লোকটা কত নির্লজ্জ। একজন টিচার হয়ে কিভাবে এসব বলল? তারও একটু টাইম নেওয়ার প্রয়োজন ছিল। এমন সময় বাইরে থেকে কেউ দরজা ধাক্কাতে লাগলো। অধর গিয়ে দরজা খুলে দিল। ভাবি, এই শরবতটা ঈশানী আপু দিয়েছে, বলেছে তুমি যেন এটা ভাইয়াকে নিজ হাতে দাও। আমার কাছে দাও, তোমার ভাইয়া ফ্রেশ হতে গেছে, আসার পর দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর ইভান ওয়াশরুম থেকে বের হলো। শুনুন, আপনার শরবত। বাহ, বউ তো দেখছি ভালোই যত্ন করে। এটা ঈশানী পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। বউ থেকে তো দেখছি শালিকে ভালো। ঈশানীকে বিয়ে করাটাই ভালো ছিল, কত খেয়াল রাখে আমার। তুমি কি বলো অধরা? তাহলে করতেন ঈশানীকে বিয়ে। শুধু শুধু এখানে কেন এসেছেন? এই টেবিলের উপর রাখলাম শরবত। তুমি কি জেলাস ফিল করছো? বলে ইভান তোয়ালেটা ছুঁড়ে ফেললো অধরার দিকে। অধর তোয়ালেটা লুফে নিল। জি না, আমি একদমই জেলাস ফিল করছি না। তাছাড়াও আমার বান্ধবী এত চিপ মাইন্ডের না।
সেটা তো তুমি ভালোই জানো তোমার বান্ধবী কোন মাইন্ডের, কিন্তু তুমি এটা তো মানো তোমার একমাত্র সখী তোমার এই জামাইকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতো। সেটা না হয় আপাতত গোপন থাক, তোমার আম্মু ডাকছে। অধরা নিজ হাতে প্রথমের মতো এতজনকে একসাথে কোনো খাবার বেড়ে দিচ্ছে। ইভান দরজার আড়াল থেকে সব কিছু পর্যবেক্ষণ করে চলছে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারল না। বইয়ের হাতের পরিবেশন করা পিঠা খেতে চলে এলো। বৌমা তুমি ওদেরকে দাও, আমি যাচ্ছি বিয়ানের কাছে। এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন কেন? কাজে হাত লাগাতে দিচ্ছেন না? এত কিছু কিভাবে একা সামলাবে রনি? তোমরা খাও। এই তো ইভানও চলে এসেছে। আপনি তো আমাদের সাথে বসার সময় পাচ্ছেন না, তাই এখানে চলে এলাম আপনার সাথে গল্প করতে। কিন্তু বসে বসে গল্প করার অভ্যাস তো আমার নেই বিয়েন। আপনি বরং রান্নাটা দেখুন, আমি পেঁয়াজ কুচি করে দিচ্ছি। মেহমান কেন বলছেন? আমরা তো এখন একই পরিবারের সদস্য। তাছাড়া আপনিও মেহমান বলে আমাদের পর করে দিলেন। আপনার সাথে কথায় পারবো না, আপনার সরুন, আমি করে দিচ্ছি। মেহরিমা বেগমও আর মানা করতে পারলেন না। রান্না করার পর দুই বেয়ান মিলে একসাথে পরিবেশন করলেন। অত্যাধিক আনন্দের মধ্যে দিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। এবার বিদায় নেওয়ার পালা। ইভান আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে গাড়িতে। পেছন পেছন সবাই আসছে। ঈশার একদমই যেতে ইচ্ছে করছে না, তারপরও যেতে হলো। মন খারাপ করো না ঈশা, তোমার জন্য যখনই মন চাইবে তখনই চলে এসো এখানে, নয়তো আমায় ফোন করো। এত মন খারাপ করে না ঈশা, অধরা তো কদিন পর তোমার কাছেই পার্মানেন্ট থাকবে। তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসো, নয়তো কখন ইভান্সের বকা দিয়ে বসবে। ঈশানী একদম ঠিক বলেছে ঈশা, বাসায় পৌঁছে জানিও আমায়। ঠিক আছে ভাবি, তুমি নিজের খেয়াল রেখো। খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। আসি এখন। বৌমা, জি আব্বু বলুন। তুমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হওনি, একদম ঠান্ডা লাগাবে না, সময় মতো ওষুধ খাবে। হ্যাঁ অধরা, তোমার শ্বশুর একদম ঠিক বলেছে। তোমার আম্মুর কথা শুনবে। জ্বর কিন্তু এখনো পুরোপুরি সারেনি, একটু অনিয়ম করলেই আবার চলে আসবে। এই কয়দিন ঠিক মতো নিজের যত্ন নিয়ে ঔষধ খেতে একদমই অনিয়ম করবে না, বুঝতে পারছো? জি। তাহলে এখন আমরা আসি বিয়ান, আসি তাহলে। শুধু মেয়ে আর সংসারের যত্ন নিলে হবে না, কিন্তু নিজেরও খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনিও নিজের খেয়াল রাখবেন। মাঝে মধ্যে অধরাকে দেখতে আসবেন, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। বাড়ির গেট থেকে বেরিয়ে গেল গাড়ি। অধরা অপলক তাকিয়ে আছে গেটের দিকে। ইভান যাওয়ার সময় কিছুই বলল না তাকে। তার মানে ইভানের জীবনে ওর কোনো মূল্যই নেই। আন্টিমণি, এবার আমাকেও যেতে হবে। এক্ষুনি চলে যাবি? হ্যাঁ, এখন না বের হলে বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোকে আর আটকাবো না। সাবধানে যাবি আর বাসায় পৌঁছে ফোন করবি। ওকে আন্টিমণি। অধরা, আমি তাহলে এখন আসি, সাবধানে থাকিস। বাই। ঠিক আছে, যা তাহলে, বাসায় পৌঁছে ফোন করিস। ভাই, কি করবো এখন, একটাও রিক্সা আসছে না, যাব কি করে? আসলে এমন তো হবার কথা নয়। প্রতিদিনই তো এই সময়ে অনেক রিক্সা রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু আজকে কি হলো? আরেকটু ওয়েট করি। এর মধ্যে বিশাল একটা রিক্সা এলো। কই যাইবেন আফা? সামনে যে ভার্সিটি আছে ওটায় যাবেন আপনি? এখন জামু, উঠান আহেন। অধরা সাবধানে ওঠ, মামা আস্তে আস্তে চালাবেন। আজকের ওয়েদারটা দারুণ, তাই না ঈশানী? হ্যাঁ, রোদও নেই আবার বৃষ্টিও নেই। শোন, আজকে বাসায় ফেরার সময় ফুচকা খাবো। পাশে শুনেছি একটা নিউ রেস্টুরেন্ট হয়েছে, ওটাই গেলে কেমন হয়? না রে, আজকে যাবো না, এমনিতেই অসুস্থ। দেরি করে বাসায় ফিরলে আমার টেনশন করবে। আমাদের সেকেন্ড ক্লাসের পর ব্রেক আছে, তখন গিয়ে ফুচকা খাবো। মামা ভাড়া কত? 40 টাকা আপা। অধরা থাক, আজকে আমি দিচ্ছি, তুই অন্যদিন দিস। ক্লাসের আর মাত্র 5 মিনিট বাকি, দৌড়ে চল ঈশানী। দৌড়াতে দৌড়াতে দুজন ক্লাসে এলো। ওর আসার একটু পরে ইভান হিরের মতো এন্ট্রি নিল। প্রত্যেক দিনের মতো সব মেয়েরা তাকিয়ে আছে ইভানের দিকে। ইভান ক্লাসে এসেই পড়ানো শুরু করলো। অ্যাসাইনমেন্ট করা হয়নি কেন তোমার? এই মেয়ে, বেহায় নাকি তুমি? পরপর 2 দিন তুমি অ্যাসাইনমেন্ট করো না। এক্সামে মার্কস কি আমি তোমার চেহারা দেখে দিব? ঠিক মতো পড়া কভার করতে না পারলে ভার্সিটি আসো কেন? ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে এমন করছো। তোমাদের দেখে শেখার কথা অন্য সবার। ইডিয়েট কোথাকার। ঈশানী, অ্যাসাইনমেন্ট করেছিস? হ্যাঁ।
সত্যি করেছিস নাকি আমায় মিথ্যে বলছিস? কসম, গতকাল রাতে বসে করেছি। এই মেয়ে, এই এদিক ওদিক কি দেখাচ্ছ? তোমাকে কে বলছে? নিজের বড় রেখে অন্যের সাথে গল্প করছে কেন? স্যার আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছে। অ্যাসাইনমেন্ট করা হয়েছে? ইয়েস স্যার, হয়েছে। ইভান এগিয়ে গেল ঈশানের দিকে। নিজের দিকে ইভানকে এগিয়ে আসতে দেখে ভয় পেতে শুরু করলো অধরা। কখন জানি ওরই পানিশমেন্ট দিয়ে দেয়। দেখি আপনার অ্যাসাইনমেন্ট। ঈশানী এক এক করে অ্যাসাইনমেন্টগুলো দেখাতে লাগলো ইভানকে। এটা কি আপনি নিজে করেছেন নাকি অন্য কারো সাহায্য নিয়েছেন? ভেরি গুড, এখন থেকে নিজের কাজ নিজে করার চেষ্টা করবে। মিস রিদিতা, আপনার কি খবর? অ্যাসাইনমেন্ট করা হয়েছে? অধরা মাথা নিচু করে বসে আছে, কোনো কথা নেই ওর মুখে। ক্লাসের বাকি স্টুডেন্টরা এরই সুযোগ ছিল, এক একজন এক এক কথা বলতে শুরু করলো। স্যার তো পুরো ভার্সিটির টপার, ওর অ্যাসাইনমেন্ট তো সবার আগে দেওয়া উচিত ছিল। নিশ্চিত অ্যাসাইনমেন্ট করেনি, তাই তো মাথা নিচু করে আছে। স্যার নিশ্চয়ই এখন কঠিন শাস্তি দিবেন। স্যার অধরাকে শাস্তি দেওয়া হোক। নানান জনে নানান মন্তব্যে অধর বুক কেঁপে উঠল। মাথায় এমনিতে ব্যথা, তার উপর এসব কথা শুনে প্রচুর পরিমাণে পেন হচ্ছে মাথায়। কিন্তু এর উপর ইভান যা করলো তাতে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। চিৎকার করে বলে উঠল, সব ইডিয়েটের দল, জাস্ট স্টপ। আর একটা কথা কারো মুখ থেকে বের হলে এই ভার্সিটি থেকে বের করে দিতে আমার 5 মিনিটও লাগবে না। ক্লাসে টিচার থাকা অবস্থায় তোমরা কীভাবে এরকম আচরণ করছো? কোনো স্টুডেন্ট যদি অন্যায় করে তাহলে তার বিচার আমি করব, তোমরা না। তোমরা প্রত্যেকে কে কোন ধরনের স্টুডেন্ট সেটা আমি জানি। যে মেয়েটাকে নিয়ে কথা বলছো, মনে করে দেখো, সে তোমাদের পুরো ভার্সিটির সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। তাকে নিয়ে এত সমালোচনা করার সাহস তোমরা কোত্থেকে পেলে? কে দিয়েছে তোমাদের এই সাহস? মিস রেদিতা অসুস্থ ছিল বিধায় কিছু বললাম না। আগামী দিন থেকে অ্যাসাইনমেন্ট না পেলে কি হবে সেটা তুমি জানো। আরেকটা কথা, নিন্দুক না থাকলে এগিয়ে যাওয়া যায় না। জীবনে এগিয়ে যাওয়ার পথে বহু বাধা বিপত্তি আসে। এসবে মনোযোগ দিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আগামী দিন 2টা অ্যাসাইনমেন্ট আমি একসাথে চাই। পেয়ে যাবেন স্যার। ক্লাসে প্রবেশ করলো দপ্তরি।